রিসেন্টলি ইয়ামাহা তাদের এফজেডএস হাইব্রিডটা লঞ্চ করছে, বলতেছে যে তারা এটা নাকি গ্রিন টেকনোলজিতে একটা রেভলিউশন। এখানে আমার মনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একটা বাইক যদি ইলেকট্রিসিটি ব্যবহার করে 1 ইঞ্চিও যদি না নড়তে পারে, তাহলে সেই বাইকটাকে হাইব্রিড বলা যায় কিনা। এখন 7 মাস আগে আমি আপনাদের জন্য এই বাইকটা নিয়ে একটা ওয়ার্নিং ভিডিও বানায় দেখিয়েছিলাম, কারণ আমি জানতাম বাইকটা ইভেনচুয়ালি বাংলাদেশে আসবে। বাট আনফর্চুনেটলি ইউটিউবের যে অ্যালগোরিদম চক্র আছে, চক্রের মধ্যে ভিডিওটা চাপা পড়ে গেছে। এখন এদিকে আমাদের তথাকথিত কোট আনকোট যে রিভিউয়ার্সরা আছে, কন্টেন্ট ক্রিয়েটার্সরা আছে, এরা আপনাদের কাছে নির্লজ্জের মতো এমন একটা স্বপ্ন বিক্রি করতেছে যেটা অ্যাকচুয়ালি কোনো অস্তিত্বই নেই। সো আজকে আমরা শুধুমাত্র বাইকটা নিয়ে একটা গল্প বলবো না, রেদার বাইকটা নিয়ে যে একটা মার্কেটিংয়ে ডাকাতি হইতেছে, পুরো গল্পটা আমি আপনাদেরকে ভেঙে বলতেছি। আমি আপনাদেরকে এটা দেখাবো যে ইঞ্জিনটার ভিতরে আসলে কি আছে। এটা আপনার ওয়ালেটের জন্য, হ্যাঁ, আপনার মানি ব্যাগের জন্য একটা কেন টিকিং টাইম বম্ব, আর প্লাস এই ইনোভেশনটা যেটা, এটা কেন হাস্যক। এখন একটা রিয়েল হাইব্রিড ভেহিকেলের মধ্যে আপনার যেমন প্রিয়াস, টয়োটা প্রিয়াসের কথা চিন্তা করেন, বা কাওয়াসাকি নিনজার 7 হাইব্রিডের কথা চিন্তা করেন, ওই ভেহিকেলগুলোর মধ্যে দুইটা হার্ট থাকে। কেমন, একটা থাকবে আপনার ইন্টারনাল একটা কম্বাসশন ইঞ্জিন থাকবে, আর একটা হুইল হাবের মধ্যে একটা ইলেকট্রিক মোটর থাকবে। সো আপনি চাইলে ইলেকট্রিক যে মোটরটা আছে সেটা দিয়েও আপনার ভেহিকেলটাকে চালাতে পারবেন, আবার চাইলে এটা না দিয়ে জাস্ট ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনটা দিয়ে চালাতে পারবেন। অর্থাৎ বেসিক্যালি দুইটা হার্ট থাকবে, দুইটা পাওয়ার ট্রেন থাকবে। এখন এফজেডএস হাইব্রিডের যেটা আছে সেটা একটা হার্ট আছে, ঠিক আছে, আর সাথে একটা পেসমেকার আছে। এখন ইয়ামাহা যেটা করছে যে আমাদের যে বাইকের মধ্যে স্টার্টার মোটর আর যে অল্টারনেটর আছে, এই দুইটা ইউনিটকে তারা একটা ইউনিটে পরিণত করছে। এই স্টার্টার মোটরটা এই যেমন এই বাইকটার মধ্যে এই যে স্টার্টার মোটরটা আমার, কেমন, এটা এটা দিয়ে ইঞ্জিনের ক্র্যাঙ্কশাফটটা, ইঞ্জিনটাকে এই আমার স্টার্টার মোটর, আর এটার মধ্যে আমার অল্টারনেটরটা আছে। অল্টারনেটরটা কি, এটা বেসিক্যালি আপনার বাইকের জেনারেটর। আমার বাইকে তো প্রচুর ইলেকট্রিক্যাল সিস্টেমস আছে, ব্রেক লাইট, হ্যাঁ, এই যে আমার টিএফটি, অন্যান্য জায়গায় হেডলাইট থেকে শুরু করে অন্যান্য যত, ইভেন স্পার্ক প্লাগ, যত ইলেকট্রিক্যাল সিস্টেমস আছে, ওই ইলেকট্রিক্যাল সিস্টেমসের জন্য তো পাওয়ার জেনারেট করতে হবে। এই পাওয়ার জেনারেট করা, এটা একটা বেসিক্যালি অল্টারনেটর, বেসিক্যালি একটা জেনারেটর, কেমন, এটা ডায়নামো আর কি বেসিক্যালি। তো সে পাওয়ারটা জেনারেট করে, ইঞ্জিন থেকে পাওয়ারটা নিয়ে সে পাওয়ারটা জেনারেট করে ইলেকট্রিক্যাল সিস্টেমে সে পাওয়ারটা প্রোভাইড করে। অ্যান্ড ইয়ামাহা যেটা করছে, এই স্টার্টার মোটর আর অল্টারনেটর দুইটাকে একটা সিঙ্গেল ইউনিটে পরিণত করছে, যেটাকে বলা হয়েছে আইএসজি। আইএসজি কি, ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর। এখানে কিওয়ার্ড বিং স্টার্টার জেনারেটর, কেমন, ইন্টিগ্রেটেড, অর্থাৎ স্টার্টারটা আর জেনারেটরটা এই দুইটা জিনিস একই সাথে ইন্টিগ্রেটেড হয়েছে, যে কারণে এটাকে আইএসজি বলে। এখন এই ট্রিকটা যেমন এই বাইকটা স্টার্ট দিয়ে আমি ঘরঘর যে সাউন্ডটা হয়েছে, বেসিক্যালি এই সাউন্ডটা আপনারা হবে না, কেমন, এটা একটা বিষয়। আরেকটা যে ওইটা যে আপনার যে ব্যাটারি আছে, ব্যাটারি থেকে সামান্য একটু জ্যাপ অফ পাওয়ার আপনার আইস যেটাতে যাবে, যেটা কিনা সামান্য মিনিস্কিউল একটা টর্ক বুস্ট আপনার বাইকটাকে দিবে। সেই দুইটা জিনিস বাইকটাতে অ্যাড হইতেছে। এখন কনফ্লিক্টটা কোথায়? কনফ্লিক্টটা ইয়ামাহা এটার বলতেছে হাইব্রিড সিস্টেম, আমি বলতেছি বুলশিট মার্কেটিং। কেমন, দেখেন ওদের যে হাইব্রিড সিস্টেমটা, কোট আনকোট হাইব্রিড সিস্টেমটার মধ্যে কোনো রিজেনারেটিভ ব্রেকিং নাই, কোনো সেকেন্ডারি পাওয়ার সোর্স নাই। তার তো ইঞ্জিন একটাই, কেমন, সেকেন্ডারি কোনো পাওয়ার সোর্স নাই। তার কোনো আপনি চাইলে সেকেন্ডারি যেহেতু পাওয়ার সোর্স নাই, আপনি ইলেকট্রিক অনলি মোডে যে তাকে চালাবেন সেই উপায় আপনার নাই। এখন চিন্তা করেন যে আপনার বাবা মা একটা মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক করছে, কেমন, আর বাসরাতে গিয়ে দেখলেন যে ওইটা বেসিক্যালি কোনো মেয়ে না, ওইটা একটা ছেলে। তো এখানে বেসিক্যালি এটাই হইতেছে, আমাদের ইনফ্লুয়েন্সাররা আপনাদেরকে এমন একটা টেকনোলজির সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যেটা কোনো অস্তিত্বই নাই ওখানে। Hey. Yeah? What the hell is this? It is the glorious Exodus hybrid. ওকে, এখন হাইব্রিড জিনিসটা কি? এই যেমন এই বাইকটার কথা চিন্তা করেন, কেমন, এখানে বেসিক্যালি কি করতেছে, আমি ডাইনোসর গাছপালা মাটির নিচে গিয়ে কোটি কোটি বছর ধরে প্রেসার এবং তাপে তেলে পরিণত হচ্ছে, ফসিল ফিউলে পরিণত হচ্ছে। ফসিল ফিউলটা আমি এখানে ঢালতেছি, বুম বুম হচ্ছে, ওইটা দিয়ে ইন্টারনাল কম্বাসশন হচ্ছে, ওইটা দিয়ে আমার এটা একটা ইঞ্জিন।
আরেকটা ইঞ্জিন হতে পারে, সেটা হচ্ছে ইভি। আমি এটাকে ফেলে দেন, ফেলে আমি জাস্ট হচ্ছে যেটা করব, এখানে হচ্ছে একটা হাফ মোটর লাগাবো, এখানে একটা ব্যাটারি প্যাক বসাবো। তো এই ব্যাটারি প্যাক কি করবে, আমার হাফ মোটরের মধ্যে হচ্ছে পাওয়ার পাঠাবে, ওইটা সে চাকাটারে ঘোরাচ্ছে। এটা হচ্ছে ইভি। হাইব্রিডটা হচ্ছে বেসিক্যালি এই ইন্টারনাল কম্বাসশন আর হচ্ছে মোটর, যেমন ইলেকট্রিক মোটর, এই দুইটার মেলবন্ধন, দুইটাকে একই সাথে ইউজ করে হচ্ছে পাওয়ারটা জেনারেট করতেছে। যে কারণে এটার নাম কোট আনকোট হাইব্রিড। কারণ কোনো একটা পাওয়ার সোর্সে চলতেছে না, সে দুইটা পাওয়ার সোর্স ইউজ করে চলতেছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড হাইব্রিড। আচ্ছা, এবার আমরা একটু ওয়ার্ল্ডের ফার্স্ট ট্রু হাইব্রিড বাইকের দিকে একটু দেখবো। সেটা হচ্ছে কাওয়াসাকি নিনজা 7 হাইব্রিড এবং এটার নেকেড ব্রাদার দ্য G7 হাইব্রিড। এই বাইক দুইটার মধ্যে হচ্ছে পাওয়ার সোর্স হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে কি আপনার 451 সিসির একটা প্যারালাল টুইন ইঞ্জিন আছে, প্লাস হচ্ছে একটা ডেডিকেটেড ট্র্যাকশন মোটর আছে। ওই ট্র্যাকশন মোটরটা পাওয়ার নিতেছে এই বাইকটার মধ্যে সিটের নিচে একটা 48 ভোল্টের একটা লিথিয়াম আয়নের ব্যাটারি প্যাক আছে, সেখান থেকে পাওয়ার নিয়ে। তো বাইকটার ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনটা বানাইতেছে অলমোস্ট 58 হর্স পাওয়ারের মতো। এটার সাথে অ্যাড হচ্ছে আমার যে ট্র্যাকশন মোটরটা আছে, দেখবেন ওদের মার্কেটিং ম্যাটেরিয়ালসে 9 কিলোওয়াটের মোটর বলা আছে। 9 কিলোওয়াট মানে হচ্ছে 12 হর্স পাওয়ার, টোটাল মিলে হচ্ছে 68.5 হর্স পাওয়ার। তো বেসিক্যালি আমার একটা 450 সিসির বাইক একটা ইলেকট্রিক মোটর অ্যাড করার কারণে 650 সিসি বাইকের সমান পাওয়ার মেক করতেছে। দ্যাটস হোয়াট আ ট্রু হাইব্রিড ডাজ। প্লাস যেহেতু এটা একটা ট্রু হাইব্রিড, অবভিয়াসলি একটা হাইব্রিডের যেসব বিহেভিয়ার আছে সেগুলো সেটার মধ্যে থাকবে। যেমন আপনি কমপ্লিট ইভি মোডে খালি মোটরটা দিয়ে হচ্ছে বাইকটা চালাইতে পারবেন। ইকো হাইব্রিড মানে ইঞ্জিনটা প্লাস হচ্ছে আপনার মোটরটা দুইটা একসাথে কাজ করে এফিসিয়েন্টলি ফিউল এফিসিয়েন্সি একদম ম্যাক্সিমাইজ করে হচ্ছে বাইকটাকে চালাবে। আরেকটা হচ্ছে স্পোর্ট হাইব্রিড, দুইটাই তাদের ম্যাক্সিমাম পাওয়ারে চলবে, যাতে করে হচ্ছে আপনি প্রচুর পরিমাণ পাওয়ার পান। তার যে পিক হর্স পাওয়ারটা যেটা আছে সেটা পুরোটার সাথে সে আপনাকে যাতে ইনস্ট্যান্টেনিয়াস দিতে পারে। দেন কি হচ্ছে একটা ইবুস্ট সিস্টেম আছে, এটা ইনস্ট্যান্ট টর্ক দেয়, এতটাই ইনস্ট্যান্ট আপনি ফ্রম এ স্ট্যান্ডিং স্টার্ট একটা 1000 সিসির বাইকের পিছিয়ে ফালায়া এই বাইকটা নিয়ে দৌড় মারতে পারে, অথচ পাওয়ার মেক করতেছে মাত্র 650 সিসি সমান। এই বাইকটার পিক টর্ক আসে হচ্ছে মাত্র 2800 আরপিএমে। চিন্তা করে দেখেন। সো দিস ইজ পসিবল বিকজ অফ দ্য ফ্যাক্ট, কারণ যে কোনো ইলেকট্রিক মোটরই টর্কটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। আপনি দেওয়া মাত্র হচ্ছে আপনার পুরো টর্কটা হচ্ছে দেওয়ার জন্য ইঞ্জিন রেভ করতে হবে না, ইনস্ট্যান্ট ওখানেই পাবেন। দেন প্লাস হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং আছে, মানে বাইক যখন স্লো হবে আপনার ব্যাটারি প্যাকটা আবার রিচার্জ হবে। প্লাস আপনার অটো ক্লাচ আর প্যাডেল শিফটার। এই বাইকটার মধ্যে কিন্তু কোনো ক্লাচ লিভার নেই, আপনি হ্যান্ডেল বার দিয়েই হচ্ছে গিয়ার শিফট করতে পারবেন, প্যাডেল শিফটার আছে ওখানে। তো রেজাল্টটা কি, পারফরমেন্স পাইতেছেন 650 সিসির মতো, কিন্তু মাইলেজ দিবে হচ্ছে বাইকটা মাত্র 250 সিসির মতো। দিস ইজ হোয়াট এ রিয়েল হাইব্রিড ইজ। আর কাওয়াসাকি কিন্তু পুরান ইঞ্জিনে জাস্ট একটা পার্ট হচ্ছে জোড়া লাগায় তারা হাইব্রিড বানায় নেয়, তারা পুরো একদম ফ্রম দ্য গ্রাউন্ড আপ এই বাইকটাকে নতুন করে হচ্ছে বানাইছে। এখন আপনাদেরকে মজার একটা তথ্য দিই, আপনারা কি জানেন মারুতি সুজুকির একটা গাড়ি আছে ইন্ডিয়াতে, নাম হচ্ছে সিয়াস। ওই গাড়িটার মধ্যে তারা বেসিক্যালি একটা আইএসজি সিস্টেম অ্যাড করার পরে তারা ওটাকে হাইব্রিড বলে হচ্ছে মার্কেটিং করতেছিল। মার্কেটিং কেন করছে, ইন্ডিয়া তাদেরকে ধরে লিটারালি জরিমানা করছে, কারণ ফলস মার্কেটিং করতেছিল, মিসলিডিং মার্কেটিং করতেছিল। তাদের উদ্দেশ্য ছিল বেসিক্যালি এটাকে হাইব্রিড দেখায় কিছু ট্যাক্স ফাঁকি দেওয়া। এখন আমি শিওর ছিলাম যে ইয়ামাহা তাদের মিসলিডিং মার্কেটিংয়ের জন্য তাদেরকে হচ্ছে জরিমানা খাইতেই হবে, বাট আই গেস ওয়েন ইট কামস টু কার দ্যাট ইজ 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা, তখন গিয়ে হচ্ছে পলিসি মেকারদের হচ্ছে নজর পড়ে। কিন্তু ধরেন একটা বাইক তাদের ওখানে 1 লাখ 1.5 লাখ, ওটা হচ্ছে মানে মিনিস্কুয়াল একটা অ্যামাউন্ট। আর যে কারণে হয়তো প্রবাবলি তারা বদারও করে নাই যে ইয়ামাহার যে কোর্টে নিয়ে তাদের সাথে যে ঝামেলা বাঁধাবে সেই বদারটা তারা হচ্ছে করতেছে না। এখন আপনি বলতে পারেন যে ভাই তারা একটা মার্কেটিং একটু মিথ্যা কথা বলছে আর কি, তাতে কি হয়েছে? না, থামেন ভাই, ডেফিনেটলি প্রবলেম আছে বলেই হচ্ছে জিনিসটা নিয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে আপনি যে কোট আনকোট হাইব্রিডটা কিনতেছেন, দিস হাইব্রিড কামস উইথ আ প্রাইস ট্যাগ। কি প্রাইস ট্যাগ? সেটা হচ্ছে আপনার ট্রেডিশনাল যে স্টার্টার মোটরটা ইঞ্জিনের বাইরে, এটা যদি নষ্ট হয়ে যায় আপনি এটাকে ইজিলি হচ্ছে রিপ্লেস করতে পারতেছেন, তাই না? কিন্তু একটা আইএসজি ইউনিট, সেটা আপনার একে তো ইঞ্জিনের ক্র্যাঙ্ককেসের ভেতরে, দ্যাটস ওয়ান। আরেকটা হচ্ছে এটা যে ক্র্যাঙ্কশ্যাফট আছে, ক্র্যাঙ্কশ্যাফটের সাথে ডিরেক্টলি মাউন্টেড। সো আলটিমেটলি আপনি যখন এটা যেহেতু একটা ইলেকট্রিক্যাল পার্ট, ইভেনচুয়ালি সুনার অর লেটার এটা ফেল করবেই। কেমন? এটা যখন ফেল করবে আপনারা কি করতে হবে? পুরো ইঞ্জিনটা খুলতে হবে। সো কিছু আননেসেসারি কমপ্লিকেশনস এখানে অ্যাড হচ্ছে। সো ইঞ্জিন খোলাটা যেমন হচ্ছে এক্সপেন্সিভ, প্লাস হচ্ছে আপনার লেবার ইন্টেন্সিভ হবে, এটা তো একটা প্রবলেম আছে। সেকেন্ডলি আরেকটা প্রবলেম সেটা হচ্ছে তাদের যে বাইকটা এফজেডএস হাইব্রিড, ওটার মধ্যে যে ব্যাটারিটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার আওয়ার, পিচ্ছে একটা ব্যাটারি। তো তাকে এখন কি সামলাইতে চিন্তা করেন? তার টেইল লাইট, হেডলাইট, ইন্ডিকেটরস, আপনার যে কয়েল, তারপরে আপনার যে হচ্ছে প্লাগ,
আপনার টিএফটি, যা কিছু আছে পুরো বাইকে, তারপর ইসিইউ, পুরো বাইকে ইলেকট্রিক্যাল যে সিস্টেমস আছে পুরো ইলেকট্রিক্যাল সিস্টেম থেকে সামলাই দিতেছে। এখন আমাদের দেশে আপনি ডেফিনেট যেহেতু হেডলাইটের তার যে হেডলাইটের বা আমাদের বাইকগুলো বেশিরভাগই বাইকের হেডলাইটটা অপ্রতুল, ঠিক সেরকম এফজেডএস হাইব্রিডের ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে আরও জঘন্য তার হেডলাইটটা। তো ওই হেডলাইটে আপনি যখন হচ্ছে যেহেতু কাজ হচ্ছে না, তা আপনি করবেন কি ডুয়াল, আপনি ধরুন ফগ লাইট লাগালেন, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমাদের দেশে যেহেতু হচ্ছে আমাদের টেসলাওয়ালাদের হচ্ছে কানধান্দা, এটা শুনতে পায় না, তা আপনার হর্ন একটা সিঙ্গেল হইলে হবে না, আপনার ডুয়াল হর্ন লাগাইতে হচ্ছে। তো ওগুলা যখন আপনি আবার লাগাইতেছেন, লাগানোর পরে আপনার করবে কি আপনার পুরো বাইকের যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে, যেহেতু ব্যাটারিটা ছোট, ইলেকট্রিক্যাল সিস্টেমসের উপর আলাদা করে প্রেশার ফেলতেছে। মাথায় রাখেন ব্যাটারি ছোট, এটার উপর অলরেডি প্রেশার পড়ে আছে, আপনি আরও কিছু এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ লাগাইছেন, ওগুলোর কারণে আরও প্রেশার পড়তেছে। তো আলটিমেটলি এটাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে ইলেকট্রিক্যাল একটা সময় কি ইলেকট্রিক্যাল প্রবলেম শুরু হবে। এখন যেহেতু আইএসজি ইউনিটটা ডিরেক্টলি মেকানিক্যালি মাউন্টেড, যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল প্রবলেম সেটা ছোট হোক বড় হোক, ইলেকট্রিক্যাল প্রবলেমগুলো ডিরেক্টলি ট্রান্সলেট হয়ে মেকানিক্যাল প্রবলেমে পরিণত হবে। এখন দেখেন আপনার এই আইএসজি ইউনিটটা ডুয়াল পারপাস সার্ভ করতেছে, সে একবার হচ্ছে জেনারেটর মোড অল্টারনেটিভ হিসেবে কাজ করতেছে, একবার হচ্ছে সে স্টার্টার মোটর হিসেবে কাজ করতেছে। এই যে কনস্ট্যান্ট যে সুইচ করতেছে, এই সুইচিংটা হচ্ছে আপনার ইঞ্জিনের যে মেইন অ্যাক্সেস, যেহেতু সে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে ডিরেক্টলি মাউন্টেড, আপনার মেইন অ্যাক্সেসে সে হচ্ছে এক্সট্রা হিট এক্সট্রা ভাইব্রেশন হচ্ছে ক্রিয়েট করতেছে। আর যেহেতু সে আলটিমেটলি ইঞ্জিনের ক্র্যাঙ্কটা যেহেতু শেয়ার করতেছে, আইএসজিটা সুনার অর লেটার সে যখন ডিগ্রেড করলে আপনার ইঞ্জিনের যে ওভারঅল ব্যালেন্সটা আছে, সেই ওভারঅল ব্যালেন্সটা হচ্ছে সে নষ্ট করে দিবে। আচ্ছা, এই যে আপনি এত কিছু করলেন, করে আপনি কি বাঁচাইতেছেন? আপনি বাঁচাইতেছেন হচ্ছে ইন্ডিয়ান রিভিউগুলোর কাছে তাদের রিভিউগুলো যদি দেখেন, দেখবেন যে হচ্ছে তারা সবাই অলমোস্ট অল অফ দেম বলতেছে যে মাইলেজ হচ্ছে 1-2 কিলোর মতো হচ্ছে বাড়তেছে। সো বেসিক্যালি এই সামান্য কয়েক ফিটার তেল বাঁচানোর জন্য আপনি বেসিক্যালি একটা বাইকের যে রিলায়েবিলিটি, সেই রিলায়েবিলিটি হচ্ছে বিসর্জন দিতেছে। আসেন এবার কফি নিয়ে শেষ পাই একটা হচ্ছে ঠুকি, সেটা হচ্ছে এই এফজেড হাইব্রিডের বাংলাদেশের দাম কত? 3,50,000 টাকা। এখন একটা সিম্পল ম্যাথ হচ্ছে করতেছি। এফজেড হাইব্রিডের প্রতি হর্স পাওয়ার জন্য আপনাকে খরচ করতে হচ্ছে 28,688 টাকা, ভার্সেস জিক্সার 250 যদি নেন, প্রতি হর্স পাওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে হচ্ছে 14,537 টাকা। অর্থাৎ একটা জাপানিজ 250cc ভার্সেস একটা জাপানিজ 150cc। সুজুকির তুলনায় আপনাকে ইয়ামাহাতে হচ্ছে ডাবল টাকা দিতে হচ্ছে ফর 150cc বাইক, যেটা কিনা হচ্ছে একটা 125cc স্কুটার দিয়ে আপনি হচ্ছে ওভারটেক করে চলে যেতে পারতেছেন। এখন এই ইন্ডিয়াতে যে প্রাইস গ্যাপটা দেখেন, ইন্ডিয়াতে এফজেডএস হাইব্রিডের দাম হচ্ছে 1,35,000 রুপি, হ্যাঁ 1,35,000 রুপি, আর জিক্সারের দাম হচ্ছে গিয়ে 1,81,000 রুপি। সো জিক্সার ইজ অ্যাবাউট হচ্ছে আপনার 25% এক্সট্রা মোর এক্সপেন্সিভ। সো বাই দিস স্ট্যান্ডার্ড আমাদের এখানে জিক্সারটার দাম কত? জিক্সারটার দাম হচ্ছে 3,80,000 টাকা। সেটা থেকে আপনি হচ্ছে মাল্টিপ্লাইড বাই হচ্ছে 0.75, 25% দাম ফালাই দিলে আসতেছে 2,85,000 টাকা। বেসিক্যালি এফজেডএস হাইব্রিডের দাম বাংলাদেশে হওয়ার দরকার ছিল হচ্ছে 2,85,000 টাকা। ওয়েট, এখানে আরেকটু কাহিনী আছে, সেটা হচ্ছে অন্যান্য যে কোনো কান্ট্রির মতো আমাদের দেশেও যে কোনো হাইব্রিড ভেহিকেল যদি হয়, হাইব্রিড ভেহিকেলের ক্ষেত্রে সেটা ট্যাক্সেশনটা একটু কম, সেটাকে একটু লিনিয়েন্ট করা। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে এফজেডএস হাইব্রিড, এটার প্রাইসিংটা হচ্ছে আরও অনেক কম হওয়ার কথা আমার হিসেবে। তো এখানে ডুবিয়াস কোনো কাহিনী হচ্ছে কি না আমার মতে এটা একটু খতিয়ে দেখা দরকার, বিকজ অফ দ্য ফ্যাক্ট এটার যে হাইব্রিড ডেকে এটার যে হচ্ছে যে বেনিফিটটা, সেই বেনিফিটটা হচ্ছে কনজিউমার্সরা পাচ্ছে না। তো ডেফিনেটলি হচ্ছে পুরো প্রফিটটা যাবে হচ্ছে কোম্পানি পেটে, তাই না? এখন এফজেডএস এর পারপাসটা কি দেখেন, এই বাইকটা হচ্ছে সিম্পল, টেকসই, দ্যাটস দ্য হোল পারপাস অফ আ কমিউটার। এখন ইয়ামাহা ওইটার মধ্যে হচ্ছে এক্সট্রা কমপ্লেক্সিটি অ্যাড করে তারা ওয়ার্কহর্সটারে শুধুমাত্র যে আপডেট করছে সেটা না, তারা ওয়ার্কহর্স মাইরেই ফেলছে। এখন দেখেন ওরা দামি আর একটা কমপ্লিকেটেড ইলেকট্রিক সিস্টেম ঢুকাইছে ঠিকই, কিন্তু এটার সাথে পারফরমেন্স আপনার, তারপরে যে এফিসিয়েন্সি, এটা কোনোটাই হচ্ছে বাড়ে নেই। তো টেকনোলজিটা ভালো, বাট এফজেডএস এর মতো একটা ওয়ার্কহর্সের মধ্যে এরকম কমপ্লেক্স একটা টেকনোলজি হচ্ছে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে স্টুপিড। তাও হচ্ছে আমি দামটা মেনে নিতাম, কিন্তু এটা যে দামটা আরও বেশি স্টুপিড। এখন আপনার জাপানিজ ব্র্যান্ডের মধ্যে যদি থাকার ইচ্ছা থাকে এমন, আর ইয়ামাহার মধ্যে থাকতে চাইতেছেন, তাহলে তাদের যে স্ট্যান্ডার্ড এফজেড যে কমিটার আছে সেটাই হচ্ছে কিনে ফেলেন। আর যদি আরও দামি একটা কমিটার যদি লাগে আপনার জাপানিজদের মধ্যে, তাহলে হচ্ছে জিক্সার 250 কিনে ফেলেন। সিম্পল, মানে শুধু একটা কোট আনকোট হাইব্রিড ব্যাচ, জাস্ট একটা হাইব্রিড ব্যাচ, আর হচ্ছে একটা পেস মেকার, যেটা একটু আগে শুরুতে আমি বলছি, একটা পেস মেকারের জন্য প্রিমিয়াম মানি খরচ করার কোনো মানে হয় না।
এখন মজার ব্যাপার হচ্ছে হিস্ট্রিক্যাল এভিডেন্স যেটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে ইয়ামাহা যদি সেম কাজটা এই যে মিসলিডিং মার্কেটিংটা এটা বিশ্বের অন্য কোথাও যদি করতো, একে তো তারা ট্রলের শিকার হইতো ডেফিনেটলি শিওর, আর প্লাস হচ্ছে তাদের জরিমানাও ডেফিনেটলি শিওর গুনতে হইতো, কনজিউমার রাইটস ডিভিশন কেউ না কেউ তাদেরকে ধরতোই। কিন্তু আই গেস এই আমাদের সাবকন্টিনেন্টে আমাদের কনজিউমার রাইটস বলে আসলে এই কনসেপ্টটাই হচ্ছে নাই বলে হচ্ছে তারা পার পেয়ে যাইতেছে। এখন আমার রিকোয়েস্ট থাকবে কনজিউমার রাইটস যে অথরিটি আছে, আমাদের যে ভোক্তা অধিদপ্তর বা এই ধরনের এই সেক্টরটা নিয়ে যারা কাজ করেন তাদের কাছে, সেটা হচ্ছে ইয়ামাহার যে মার্কেটিংটা, এই মার্কেটিংটা আপনাদের একটু খতিয়ে দেখা দরকার। কেন দেখেন, এই বাইকটার মেইন টার্গেট কাস্টমারই হচ্ছে গিয়ে আমাদের বাবারা চাচারা। এখন ওনারা দেখেন, ওনারা হচ্ছে সংসার চাকরি বাকরি এগুলো নিয়ে এতই ব্যস্ত, একটা বাইকের মধ্যে কি টেকনোলজি আছে না আছে এত কিছু দেখা তাদের টাইম নেই। মারুতি সুজুকি ইন্ডিয়াতে এক্স্যাক্টলি এই সুযোগটাই কাজে লাগায় তাদের কাছে মিসলিডিং মার্কেটিংটা করতে যায় হচ্ছে তারা ধরা খাইছে। ইয়ামাহা আনফর্চুনেটলি আমাদের দেশে এসে সেম কাজটাই করতেছে, শুধু যোগ করতেছে তাই না, তারা এটা নিয়ে হচ্ছে এমনভাবে হচ্ছে মার্কেটিং করতেছে অ্যাজ ইফ নতুন কোনো ইনোভেশন নিয়ে আসছে। এটার ওই নতুন ইনোভেশনের তকমা লাগায় হচ্ছে একটা বাইকের দাম 150 সিসি একটা বাইক, যেটা কিনা মাত্র 12 হর্স পাওয়ার হচ্ছে মেক করতেছে, ওইটার মধ্যে ছোট একটা পেস মেকার লাগায় তারা সেটাকে সেল করার চেষ্টা করতেছে 3,50,000 টাকায়। কি বলবো?